মধ্যে দিয়ে যেতে হচ্ছে। না আমি সবসময় চ্যালেঞ্জ পছন্দ করি, কারণ চ্যালেঞ্জের সামনে মুখোমুখি হলেই ইনফ্যাক্ট আপনি আপনার মধ্যে যে বেস্ট যেটা আছে সেটাকে আপনি বার করতে পারেন। এবং সে কারণে অল দি টাইম আই লাইক চ্যালেঞ্জ, এবং এটা ডিএমপিতে একটা চ্যালেঞ্জ ছিল অবশ্যই, চ্যালেঞ্জিং রেসপন্সিবিলিটি। আই ট্রাই টু পুট মাই 100%। আবার এখন র্যাবে দায়িত্ব নেওয়ার পরেও আমি আবার দেখছি ডিফারেন্ট চ্যালেঞ্জ, সেটাকেও আই এম ট্রাইং টু পুট মাই 100% উইথ দ্য সাপোর্ট অফ মাই কলিগস অ্যান্ড আদার অফিসার্স। আমরা কিন্তু আপনাকে এরকমই দেখেছি, আপনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, আপনি কাজ করতে পছন্দ করেন, কিন্তু আপনার হাতে 3টি আংটি দেখতে পাচ্ছি। এটা কি আপনার একটু ভাগ্যের প্রতিও আপনার এক ধরনের? সেটা না, এটা বোধহয় এই প্রশ্নের উত্তর না দেই। জি, আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। আজকের বাংলাদেশে এই প্রশ্নটি আপনাদেরকে যখনই আমরা পাই তখনই করতেই থাকি। আমি জানি না যে মানে এই প্রাণের দুঃখ নিয়ে প্রশ্নটি আর কতবার করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার সুরাহা নিয়ে বলছি যে আপনি ডিএমপি কমিশনার পরে র্যাবের ডিজি হলেন, এই জায়গাটিতে এখন পর্যন্ত আপনাদের অর্জন কি আসলে? আমরাও চাই যে এটি একটি সন্তোষজনক এবং সর্বজন গ্রাহ্য সুরাহা হোক, সেটি আমাদেরও প্রত্যাশা। এবং আমি এটা বলতে পারি যে র্যাবের তদন্ত আসার পর থেকে র্যাব সেই চেষ্টাটি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে। র্যাব ও পুলিশ বাহিনীর তদন্তে আমরা মাঝে মাঝে সমন্বয়হীনতার একটু পরিচয় পাই। সমন্বয় আনতে আপনি কোনো বাড়তি পদক্ষেপ নেবেন কিনা? সর্বশেষ আমি যদি বলি যে ব্যক্তিগত আক্রোশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামকে খুন করা হয়েছে বলে র্যাব দাবি করলো, তা মানতে নারাজ হত্যাকাণ্ডের তদন্ত সংস্থা পুলিশ, এরকম উদাহরণ দেয়া যেতে পারে। তো এক ধরনের সমন্বয়হীনতা কিন্তু আছে, সেইটা আনতে আপনার কোনো বাড়তি পদক্ষেপ? সমন্বয়হীনতার কথা আমি বলবো না, কারণ হলো যে যখন মূলত তদন্ত তো করে জেলা পুলিশ তদন্ত করে, আর র্যাবের তদন্ত করার ম্যান্ডেট রয়েছে যদি গভর্নমেন্ট বলে। আমরা মূলত এই সমস্ত র্যাব যে কাজটি করে সেটা হচ্ছে কোনো ঘটনা ঘটলে মানুষের মনে স্বস্তি আনার জন্য তারাও সাইড ইনভেস্টিগেশন করে, এবং মূলত লোকাল পুলিশকে তারা সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমি সমন্বয়হীনতার কোনো কারণ দেখি না। আর অল দি টাইম যে তদন্ত করবেন যিনি ইনভেস্টিগেটিং অফিসার, তার তদন্তই হচ্ছে ফাইনাল। আমাদের র্যাবের যে তদন্ত আমরা না করে সাডেন ইনভেস্টিগেশন করি, তাহলে আমাদের অ্যাপ্রোচটা হলো টু অ্যাসিস্ট দি ইনভেস্টিগেটর, টু অ্যাসিস্ট দি ইনভেস্টিগেটিং অফিসার, লোকাল পুলিশ। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। এখানে আমি মনে করি না যে পারস্পরিক কোনো কনফ্লিক্ট রয়েছে বা এখানে অন্য ধরনের কোনো বিভ্রান্তির সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয় না। আর যেহেতু ফর ইনস্ট্যান্স আমি কাজ করেছি ঢাকা মহানগর পুলিশে বহুদিন, 4 বছরের উপর, আপনারা জানেন। তো সঙ্গত কারণে আই হ্যাভ অ্যাক্সেস টু দি মানে ডিএমপি যত অফিসার আছে সবাই আমার সঙ্গে পরিচিত। সো এবং র্যাবের এখন আমি কাজ করছি, যখন যা প্রয়োজন হচ্ছে মুহূর্তের মধ্যে আমরা সমন্বয় করে নিচ্ছি। এবং আউট অফ দি কান্ট্রি, যেগুলো সারা কান্ট্রি ওয়াইডও আমরা কাজ করি, র্যাব কাজ করে, সেখানেও যে সমস্ত অফিসার রয়েছে তাদের সঙ্গে কন্টিনিউসলি আমাদের যোগাযোগ আছে। আই ডোন্ট ফাইন্ড এনি ডিসকমফোর্ট আর ডিসকর্ড। এই প্রসঙ্গে আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014 সালের জুলাই মাসের শেষ দিকে র্যাবকে পুলিশ থেকে আলাদা করে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার একটি প্রস্তাব, মানে খসড়া প্রস্তাব এসেছিল, সেটির এখন কি অবস্থা? এটি আমি আই ডোন্ট নো, আই এম নট অ্যাওয়ার অফ এনি ফর্মাল কি বলে অ্যাপ্রোচ অফ দিস কাইন্ড অফ প্রপোজিশন। এটা যখন কোনো আনুষ্ঠানিক ধরনের প্রস্তাব করা হচ্ছে, এটা সম্পর্কে আমি অবহিত নই। তবে এটা ঠিক যে আপনি জানেন যে যখনই আমি যোগদান করেছি র্যাবে, প্রথম যে যোগদান করার 1 ঘন্টার মধ্যে যে মিডিয়া ব্রিফিংটা আমি করেছি, সেখানে কিন্তু আই ট্রাই টু পুট অ্যান আউটলাইন অফ মাই এজেন্ডা, যেটা হাইটেক র্যাব। আমি সেখানে প্রথম বলেছি যে উই উইল রিভিউ দি ম্যান্ডেট। এটা প্রথম বলেছি আমরা, যে প্রয়োজন হলে আমরা উইল রিভিউ দি ল। যে অর্গানিক লয়ের আওতায় র্যাব তৈরি হয়েছে, প্রয়োজন হলে আমরা সেই আইনটাকেও রিভিউ করব, ম্যান্ডেট রিভিউ করব, করে আমরা এটাকে রিফর্ম রিস্ট্রাকচারে দিয়ে যাব। 10 বছর আগের যে এলিট ফোর্স তৈরি হয়েছিল, 10 বছর পরে আমাদের দেশের আমি মনে করি অপরাধ পরিস্থিতি অনেক কিছুর পরিবর্তন হয়েছে। ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়েছে, সোশ্যাল কন্ডিশন চেঞ্জ হয়েছে। তো সেই কন্ডিশন যে চেঞ্জ হয়েছে, চেঞ্জিং এনভায়রনমেন্টের উপযোগী আমি মনে করি যে করার জন্য এই সমস্ত রিভিউ দরকার, পাশাপাশি হাইটেক নিয়ে আসা। এবং এই 3টা এজেন্ডার কথা কিন্তু আমি শুরুতেই বলেছি, ব্রড বেসড এজেন্ডা। এবং সেটা নিয়ে আমরা কাজ করছি, এবং কাজ করার উদ্দেশ্য হলো যে আমাদের একটা কার্যকর, আরও মোর এফিশিয়েন্ট, মোর পিপল ফ্রেন্ডলি একটা এলিট ফোর্সকে আমরা যাতে মানুষ সহায়তা পায়, সাহায্য পায়, সেটি নিশ্চিত করা। হরতাল অবরোধের নাশকতাকারীদের ধরিয়ে দিতে আপনি
পুরস্কার ঘোষণা করলেন, সেই ঘোষণাটা কতটা সফল হয়েছে? আমরা পুরস্কার দিয়েছি, শুধু আমরা না, পরবর্তী সময় ডিএমপি ঘোষণা করেছে, তারাও পুরস্কার দিচ্ছে। জি। আর আমরা যে ঘটা করে পুরস্কার দেই না এই জন্য, কারণ তারপরে দেখা তার যাবে যে নিরাপত্তা। রাইট সে কারণে। বাট আমরা আমরা উই আর থ্যাঙ্কফুল টু দ্য পিপল, এবং অনেকে তো আমাদেরকে যে বিভিন্ন সারা বাংলাদেশে ছড়িয়ে আছে বিভিন্ন আমাদের র্যাব ক্যাম্প, ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, সেখানে এসেও মানুষ খবর দিচ্ছে, এবং তাদেরকেও আমরা আর্থিক সহায়তা করা, যেটা ঘোষিত আর্থিক পুরস্কার, সেটা আমরা তাদেরকে হ্যান্ড ওভার করেছি। বাট নিরাপত্তাজনিত কারণে আমরা মনে করি না আইডেন্টিটি শুড বি এক্সপোজড। পৃথিবীর বেশিরভাগ পুলিশ সংস্থাই সেই দেশের মানবাধিকার সংস্থাগুলির সাথে এক ধরনের সম্পর্ক বজায় রেখে এক ধরনের পারস্পরিক আলোচনা জায়গা রাখে। আমাদের র্যাব বা পুলিশ সম্পর্কে এটি বলা হয় যে মানবাধিকার সংস্থাকে তারা খুবই অপছন্দ করে, কারণ তারা সবসময় র্যাব বা পুলিশের দোষ ধরতেই ব্যস্ত থাকে, তাদেরকে ভালো বলা। মানবাধিকার সংস্থা তো আসতে হবে। আমি মনে করি যে যদি আমরা যখন কমপ্লিমেন্টারি রোলে যাব, এখন কি বলে একটা ভয়ঙ্কর অপরাধী, একটা আর্মড ভয়ঙ্কর অপরাধী, যার কি বলে মানুষ হত্যা করার, সম্পত্তি ধ্বংস করার, খুন করার রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, তার সঙ্গে এনগেজমেন্ট হয়ে গোলাগুলি হবে যখন, তখন তারা দেখা গেল যে মানবাধিকার সংস্থা পক্ষ নিচ্ছে হচ্ছে ক্রিমিনালের পক্ষ নিচ্ছে। তো এইটা তো আমি যখন, তাহলে কয়দিন পর কি দেখবো যে যখন কোর্ট কাউকে হ্যাঙ্গিং অর্ডার দিবে, তখন মানবাধিকার সংস্থা কি তার পক্ষ নিবে? তো এই সমস্ত আমার মনে হয় এদের কোনো একটা যে যে অ্যাপ্রোচটা রয়েছে, সেই অ্যাপ্রোচটার সঙ্গে আমরা কোনো ইন্টারন্যাশনাল অ্যাপ্রোচের মিল খুঁজে পাই না। আমরা ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টে কাজ করেছি, প্লাস উই ওয়াচ হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড। এখন তো পৃথিবী চলে আসছে আপনার এই ছোট ল্যাপটপের মধ্যে, সো হোয়াট ইজ হ্যাপেনিং এভরিওয়্যার উই ক্যান সি, এবং আমাদের প্রত্যেকের সামনেই আপনার মতো ল্যাপটপ আছে আমাদের অফিসে। যখন আমরা বসি তখন কিন্তু আমরা নেটেই থাকি আর কি, টু সি হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দি কান্ট্রি, আউটসাইড দি কান্ট্রি, সো টু কিপ আস ইনফর্ম। তো আমরা কিন্তু এগুলোকে খুব একটা দেখি না, এবং ইভেন কি আমরা তো একাধিকবার ইউএন এনভায়রনমেন্টে কাজ করেছি, তো সেখানেও কিন্তু আমরা এই যে অ্যাটিচিউডটা আমাদের দেশে দেখি, এই অ্যাটিচিউড কিন্তু আমরা দেখি না। বরঞ্চ ওইখানে মানবাধিকার সংস্থাগুলোর অ্যাপ্রোচ কিন্তু ডিফারেন্ট, বাট সাপোর্টিভ অ্যাপ্রোচ। কিন্তু আপনি ওইখানকার তুলনা দিলেন বলেই আমি একটু বলি যে ধরা যাক এখন কোনো কারণে যদি, মানে আমাদের দেশে এইটা কেন হয় যে আপনারা যারা পুলিশের বা র্যাবের কর্তা ব্যক্তি আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদেরকে ব্র্যান্ডেড করা হয়। যেমন এখন যদি সরকার পরিবর্তন হয়, ডেফিনেটলি বেনজির সাহেব যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে থাকবেন না, আমরা অতীতের অভিজ্ঞতায় দেখেছি। এটা কেন করা হয়? আপনাদেরকে কেন রাষ্ট্রের হয়ে কাজ করছেন এরকম আমরা ভাবতে পারি না? আমাদের পারসেপশনটা এরকম কেন? এই জিনিসটাও কিন্তু আমাদের কিছু লোকজন তৈরি করে এটা বিষয়টা। আমাকে তো কোনো দল নিয়োগ দেয় নাই, আমাকে রাষ্ট্র নিয়োগ দিয়েছে, ঠিক আছে? এবং মজার ব্যাপার হলো যে আমি যখন চাকরি ঢুকেছি তখন দেশে কিন্তু সামরিক শাসন, সো যারা এখন দেশ শাসন করছেন তারা কেউই তখন ক্ষমতা ছিলেন না। তারপরে কি বলে আমি এই পর্যন্ত এসেছি, আমার নিজ যোগ্যতা এসেছি এটা। তো তারপরে কেউ যদি ব্র্যান্ডিং করেন, সেটা করেন তাদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তারা করেন। এটা হলো একটা বিষয়। আমাদের দেশে এটা দেখি আমরা। আরেকটা জিনিস আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে, যে কোনো দেশে কিন্তু যে এই ধরনের শীর্ষ যে পদগুলো থাকে, এগুলো কিন্তু পলিটিশিয়ানরাই নিয়োগ দেয় আপনাকে। এটা বিশেষ করে মডার্ন ডেমোক্রেসি কেন দেয়, সেটা হলো যে একটা পার্টি ক্ষমতায় আসে কিন্তু মানুষকে, জনগণকে অনেক প্রতিশ্রুতি দিয়ে, তাদের ম্যানিফেস্টো থাকে, এজেন্ডা থাকে। ক্ষমতা আসার পরে তার দায়িত্ব হয় হচ্ছে ক্ষমতা আসার আগ পর্যন্ত পার্টি কর্মী, মানে এই ইলেকশন ক্যাম্পেইন করা, এজেন্ডা তৈরি করা, ম্যানিফেস্টো তৈরি করা, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, এই ক্যাম্পেইন করা, জনসভা করা, এভরিথিং করে কিন্তু পার্টি। এবং পার্টি তখন তারা নির্দিষ্ট এজেন্ডা দিয়ে, ম্যানিফেস্টো দিয়ে ক্ষমতায় আসার পরে এই ম্যানিফেস্টো বাস্তবায়ন দায়িত্ব পড়ে কিন্তু সরকারের উপর, নট ওভার দি পার্টি। এবং সরকারের মেশিনারি কি? মেশিনারি হচ্ছে তার ব্যুরোক্রেসি, নট দি কি বলে পার্টি ওয়ার্কার্স। আচ্ছা, এখন সে কারণে সরকার যদি যাকে মনে করবে যে একে দিয়ে আমার ম্যানিফেস্টোর কাজটা হবে, he may have the liberty. This is what happens in America. It happens in কি বলে, এখন এই যে মোদি এসে দুজনকে স্যাক করলো, রাইট। সো এখন কি বলবেন তারা, কি বলে ইন্ডিয়াকে এই কথা বলা যাবে যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি সে কোন দল করতো? না, সেটা বলা যাবে না। কিন্তু দেখেন, আমি বলতে চাই তার মানে হচ্ছে যে ইন্ডিয়া, মোদি এসে মনে করেছেন যে তার কাজ, তার যে এজেন্ডা, যে উনি যে পাবলিকেশনে যে ম্যানিফেস্টো দিয়ে এসছেন, তার হি নিডস টু হ্যাভ আনাদার চয়েস। সেই কারণে উনি স্বরাষ্ট্র সচিব এবং তার ফরেন সেক্রেটারিকে রিমুভ করেছেন। এখন এখানে কিন্তু পলিটিক্স নাই এখানে, এবং আমাকে রেসপেক্ট করতে হবে ডিসিশন অফ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ওকে, আমি